বিকেলবেলা ক্লাবের ছাদে বসে রাসেল আর পুরব দুজনের মধ্যে কিছু একটা বিষয় নিয়ে বেশ তর্ক বিতর্ক চলছে। আরে রাসেল, তুই যাই বলিস, রক্ত কলমের রহস্য আমি না থাকলে উদ্ধার হতোই না। হ্যাঁ, বললেই অমনি হলো নাকি? আমি না যদি কলমটা পেতাম, তবে কি ওসব রহস্য তুই জানতে পারতিস? কলমের অলৌকিকতা দেখে তো তোর ভয়ে পান বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল রে। ও, মানে তুই বলতে চাইছিস তুই আমার থেকে বেশি সাহসী, তাই তো? সে তো অবশ্যই, তার কেনা জানে। আচ্ছা বেশ, বল কি এমন করলে তুই বিশ্বাস করবি আমি সাহসী? ভেবে বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, তুই বল না শুধু, এক্ষুনি সবার সামনে প্রমাণ হয়ে যাবে। পুরব কিছুক্ষণ ভেবে উত্তর দিল। আজ সন্ধ্যার পর পরিদের বাগান বাড়ি থেকে আম চুরি করে আনতে হবে। পরিদের বাগান বাড়ির নামটা শুনে রাসেল কেমন যেন থমকে গেল। রাসেলের চোখ মুখ থেকে যে সাহস এতক্ষণ আসছিল তা কিছুটা স্তব্ধ হয়ে গেল। রাসেলকে চুপ দেখে পুরব বলল, কি রে, ভ্যাবাচাকা খেয়ে গেলি নাকি? পরিদের বাগান বাড়ির নাম শুনেই সব সাহস বেরিয়ে গেল? মানে এখন গেলে হয় না? বেকার বেকার অন্ধকারে গিয়ে কি লাভ বল? আরে অন্ধকারেই তো সাহসের আসল পরিচয় পাওয়া যায়। আর দেখ, চিন্তা করিস না, আমিও সাথে থাকবো, তবে পাঁচিলের বাইরে। আমটা তোকেই পেরে আনতে হবে। সেসব তো বুঝেছি, কিন্তু যদি কিছু হয়? দেখ, সেরকম হলে এখনই বলে দে, যেতে হবে না। তাহলে প্রমাণ হয়েই যাবে আমি বেশি সাহসী। আরে না না, আমি যাব না, কে তোকে বললো? রাসেল আজ পুরো প্রস্তুতি নিয়েছে। যে করেই হোক পরিদের বাড়ির বাগান থেকে সে আজ আম পেড়ে আনবেই। ছোটবেলা থেকেই পরিদের দেখে আসছে, বড় অদ্ভুত একটা পরিবার। কারোর সাথে কথা বলে না, পাড়ার কোনো উৎসবে অংশগ্রহণ পর্যন্ত করে না, একদম চুপচাপ। পরীর বাবা বাজার ঘাট করত, কাজবাজও করত, কিন্তু পাড়ার কারোর সাথে একটা কথা অবধি বলতো না। ওই বাড়িতে একটা খুব সুন্দর মেয়ে ছিল, নাম পরী। সত্যিই পরী। তার নামের সাথে আচার ব্যবহার সবই এক কাল্পনিক গল্পের কোনো পরীর থেকে কম কিছু ছিল না। বয়সই রাসেল পুরবদের মতনই হবে। হঠাৎ করে একদিন কোথাও যেন উধাও হয়ে গেল, তাকে আর দেখা যায়নি। হয়তো পরীর বিয়ে হয়ে গিয়েছিল। এমনিতেও পরীর মা বাবা কারোর সাথে তেমন কথা টথা বলতেন না, তাই আর সঠিকভাবে পরীর ব্যাপারে জানা যায়নি। লোকমুখে এটাই শোনা যায়, পরীর নাকি এক মস্ত ধনী পরিবারে বিয়ে হয়ে গেছে। তারপর থেকেই পরীর বাবা খুব বেশি বাড়ি থেকে বেরোতেন না। সত্যিই বড় অদ্ভুত একটা পরিবার। ওই পরিবারের আরো একটা অদ্ভুত জিনিস, যেটা অনেককে বিস্ময়ে ফেলে দিত, সেটা হচ্ছে ওই পরীর বাবা মাঝে মধ্যেই গোটা ছাগল হাঁস মুরগি কিনে নিয়ে যেতেন, অথচ বাড়িতে লোক বলতে মাত্র 2 জন। পরীর বিয়ের আগেও পরীর বাবা ছাগল মুরগি হাঁস কিনে নিয়ে যেত, এটা ঠিক। তবে ইদানিং 2 দিন পর পর ছাগল আর মুরগি কিনে বাড়িতে যান পরীর বাবা। এত ছাগল মুরগি নিয়ে কি করে? পোষে। কিন্তু ওই বাড়ির ভেতর থেকে কেউ আজ অবধি কোনো ছাগল মুরগি কিংবা হাঁসের ডাক পর্যন্ত শোনেনি। প্রায় 8-10 কাঠা জমি পুরোটাই পাঁচিল দিয়ে ঘেরা, আর ওই জমির একেবারে শেষের দিকে পরীদের ঘর। পরীর মা আগে রাস্তায় বেরোতো, কিন্তু এখন বেশ কয়েক বছর ধরে উনাকে দেখা যাচ্ছে না। পরীদের বাড়িতে মাঝে মধ্যেই পরীর বাবার সাথে পরীর মায়ের ঝামেলা হতো। পরীর বিয়ে হয়ে যাবার পর ঘন ঘন অশান্তিও হতো। তখন পরীর মায়ের গলা পাওয়া যেত। তবে বেশ কিছুদিন ধরে পরীদের বাড়ি ক্রমশ চুপচাপ। কোনো রকম ঝগড়াঝাটি কিংবা ঝামেলার আওয়াজ পর্যন্ত পাওয়া যাচ্ছিল না।
তবে পরীর বাবা মাঝে মধ্যে বাড়ি থেকে বাইরে বেরোয়, তাও আবার খুব কম সময়ের জন্য। পাড়ার অনেকেই সন্দেহ করে পরীর বাবা আবার পরীর মাকে খুন টুন করে দেয়নি তো। সন্ধ্যা হয়েছে। পরিকল্পনা মতন রাসেল আর পূরব বেরিয়ে পড়ল সাহসের পরীক্ষা দিতে। রাসেল মনস্থির করেই নিয়েছে যে সে আজ সাহসের প্রমাণ দেবেই। তারা দুজনে পরীদের বাগান বাড়ির সামনে এসে দাঁড়িয়ে। পুরো পাড়ায় আলো জ্বলছে, কিন্তু পরীদের এত বড় বাগান বাড়িতে একটিও ল্যাম্প বা বাতি কিছুই জ্বলছে না। পুরোটাই অন্ধকার। পুরো গ্রাম থেকে যেন এই কারণেই জায়গাটা আলাদা হয়ে গেছে, যেন কোনো অন্য জগতে এসে পড়েছে রাসেল আর পূরব। এমন সময় পূরব বলল, কি রে বল, এখনো সময় আছে। না না, আমি যাচ্ছি। এই বলে রাসেল সামনে থাকা বড় দরজার দিকে এগোতে থাকে। তাকে পূরব হঠাৎ পিছু ডাক দেয়। আরে ওই রাসেল, কেস খাবি নাকি? কথা হয়েছিল চুরি করে আনতে হবে, চুপু চুপু। মেন গেট দিয়ে গেলে এমনিতেই ধরা পড়ে যাবি। তাহলে? পাঁচিল টপকে যেতে হবে। তারপর কথা মতো রাসেল পাঁচিল টপকেই বাড়ির ভেতরে ঢোকে। পূরব পাঁচিলের ওপারেই রয়ে যায়। পাঁচিল টপকে ভেতরে নামার পর রাসেল আশেপাশে বেশ ভালো করে দেখে নেয়। এরপর সে আম গাছে আস্তে করে উঠে পড়ে এবং টপাটপ করে কাঁচা আম পাড়তে থাকে। গাছ থেকে পাড়া আমগুলো একটি একটি করে সে পাঁচিলের বাইরে ছুঁড়তে থাকে পূরবের কাছে। পূরব সেই আমগুলো ক্যাচ লুফে ব্যাগের ভিতরে ভরতে থাকে। পরিদের এই বাগান বাড়ি নিয়ে অনেক মানুষের মধ্যেই একটা ভয় কাজ করে, কারণ এই বাড়ি এখনো কোনো বিদ্যুৎ সংযোগ নেয়নি। সন্ধ্যা হলেই বাড়ি অন্ধকার হয়ে যায়। তার উপরে এই বাড়ির লোক কারোর সাথে কথা বলে না। পাড়ার লোকের কাছে বিষয়টা কেমন অদ্ভুত লাগে। এই জন্য অনেক বাড়ির অভিভাবকেরা তাদের ছেলেপুলে দুষ্টুমি করলে বলে, পরিদের বাগান বাড়িতে রেখে দিয়ে আসবো। এই বলে তাদের মনে ভীতি সঞ্চারণ করতে থাকে। বেশ কয়েকটা আম পাড়ার পর রাসেল দেখল গাছের এই ডালে আম বেশ কমে এসেছে। তখন রাসেল এবার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে আম গাছ থেকে ধীরে ধীরে নেমে পাঁচিলের উপরে হাতে ভর দিয়ে যেই উপরে উঠতে যাবে, তখনই রাসেলের গায়ে কে যেন হাত রেখে তাকে উপরে উঠে না যেতে দিয়ে নিচের দিকে নামিয়ে দেয়। পরক্ষণেই রাসেলের হাতটা চেপে ধরে। রাসেলের বুকে ধুকপুকের গতি নিমেষেই বাড়তে লাগলো। গলা শুকিয়ে এলো, কান শোঁ করতে লাগলো, মুখটা কিছুটা হাঁ হয়ে গেল। তবে কি রাসেল ধরা পড়ে গেল? কিন্তু এবার কি হবে? রাসেল অন্ধকারের মধ্যে বেশ বুঝতে পারছিল এটা পরীর বাবা। তাই কিছুটা লজ্জার সাথে পিছন ফিরে পরীর বাবার সাথে কথা বলার চেষ্টা করলো। কাকু, আমাকে ছেড়ে দাও। আমি আর কোনোদিনও আসবো না এদিকে। আর ওই 2-4টে আম নিয়েছি তো, আমি এক্ষুনি ফেরত দিয়ে দিচ্ছি এগুলো। একবার বাইরে যেতে দাও, এক্ষুনি দিয়ে দেবো। তবে পরীর বাবা রাসেলকে অবাক করে বলল, আমার একটু উপকার করতে পারবে? এ কথা শুনে রাসেলের শরীরে এবার কিছুটা প্রাণ ফিরে এলো। রাসেল জিজ্ঞাসা করলো, কি উপকার? আমার স্ত্রী হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে। তুমি কি পাড়ার ছেলেদেরকে বলবে একটু এই বাড়ির দিকে আসতে? আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না। বউকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ও, এই কাজ? আমি এক্ষুনি বাইরে বেরিয়ে ডাক দিচ্ছি, সব লোক চলে আসবে। খবরদার, এখানে চেঁচিয়ে লোক ডেকো না। আমার বউকে আমি জানাতে চাইছি না
কারণ ও ডাক্তার কবিরাজ এসবে খুব ভয় পায়। এখন যদি হাসপাতালের নাম শোনে তাহলে ওকে আর বাড়ি থেকে বের করা সম্ভব হবে না। কিন্তু হাসপাতালে গেলেই তো কাকিমা বুঝে যাবে যে তাকে সকলে মিলে হাসপাতালে নিয়ে এসেছে। এমনিতেও জানবে, অমনিতেও জানবে। আরে হাসপাতালে পৌঁছানোর পর জানলে অসুবিধা নেই, কিন্তু তার আগে জানিয়ে দিলে সব অসুবিধাটা হবে। ও ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেবে, তখন ওকে বার করা খুব মুশকিল হবে। এদিকে রাসেলের আসতে দেরি হচ্ছে দেখে পূরবও পাঁচিল টপকে ভিতরে আসে। পাঁচিল থেকে নামার পর পূরবেরও হাত পা ঠান্ডা হয়ে যায়। পূরব ভাবল, আজ বুঝি ধরা পড়ে গেলাম। তাই পূরব এসেই কাকুতি মিনতি করতে থাকে। কাকু, আমাদের ভুল হয়ে গেছে, আর হবে না কাকু, এবারের মতো ছেড়ে দিন। কিন্তু রাসেল আশ্বাস দেয় পূরবকে। আরে কিছু হবে না, আমাদের একটু কাকুদের সাহায্য করতে হবে। এরপর পরীর বাবা উত্তর দেয়, কোনো রকম যেন টু শব্দ না হয়। চুপি চুপি আসবে তোমরা, তাড়াতাড়ি আসার চেষ্টা করো। আমার বউয়ের অসুস্থতা নিজের চোখে আর দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা কয়েকজনকে ডেকে নিয়ে আসছি। রাসেল আর পূরব পাড়ার ক্লাবে যায় সাহায্য চাওয়ার জন্য। যাবার পথে রাসেল পূরবকে সবটা গুছিয়ে বলল। রাসেল আর পূরবের কাছে বিষয়টা বড় অদ্ভুত লাগে। নিজের স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাবে, অথচ তাকেই বলা যাবে না যে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ক্লাব থেকে ৩-৪ জন ছেলে আর একটা ভ্যান জোগাড় করে সকলে মিলে ওই পরীদের বাড়ির গেটের কাছে গিয়ে দাঁড়ায়। পরীদের বাড়ির বাইরের যে গেটটা, ওটা খোলাই ছিল। সকলে মিলে পরীদের বাড়ির সদর দরজার সামনে এলো। সেই দরজাটাও ভিতর থেকে খোলা। বাড়ির ভিতর থেকে ভীষণ ধোঁয়া বেরোচ্ছে। পাড়ার ছেলেপুলেরা ভাবছে ভেতরে কারোর বিপদ হলো না তো। তো তখন সকলে মিলে ভিতরে ঢোকার সিদ্ধান্ত নেয়। ভিতরে ঢোকা মাত্র তাদের চোখে পড়ল ভিতরের একটি ঘরের দরজা খোলা রয়েছে, আর সেই ঘরের ভিতরে একটা মোমবাতি কিংবা হ্যারিকেন জ্বালানো আছে, যেখান থেকে একটা মৃদু আলোর রেখা বাইরের দেয়ালে এসে পড়ছে। সেই ঘরটা থেকেই ধোঁয়া বেরোচ্ছিল। ক্লাবের ছেলেগুলো যখন সকলে মিলে ওই ঘরটার ভেতরে ঢুকলো, তখন তারা দেখলো ওই ঘরের পুরো মেঝে রক্তে রক্তাকার। একজন মহিলা সেই রক্ত দিয়ে স্নান করছে। মহিলাটি ছিলেন পরীর মা। তবে ওনার সারা গায়ে রক্ত লেগেছিল বলে ওনাকে ঠিক মতন চেনা যাচ্ছিল না। এই মহিলার এক হাতে ছিল মুখ ভর্তি রক্ত, আর অন্য হাতে ছিল একটি ছুরি। মহিলাটি মুখে বিড়বিড় করে কি যেন বলছিল। মহিলাটি প্রায় অর্ধনগ্ন অবস্থায় ছিল। এই রকম একটা পরিবেশে তখন সবাই কি করবে এটা বুঝতে না পেরে তারা চিৎকার করে সকলে মিলে একটা ঝাড়া দৌড় দেয়, এলো পাথাড়ি দৌড়। যে যেখানে পারছে দৌড়াচ্ছে, যে করে হোক বাইরে প্রাণ বাঁচিয়ে বেরোতে পারলে ভালো হয়। এদিকে এত ছেলের চিৎকার শুনে আশেপাশের ঘর বাড়ি থেকে সকল প্রতিবেশীরা বাইরে বেরিয়ে আসে। তারা প্রত্যেকেই দেখলো পরীদের বাড়ির ভিতর থেকে সকলে এলোপাথারি ভাবে দৌড় দিয়ে বাইরে বেরিয়ে আসছে। ওই ছেলেগুলোর মধ্যে রাসেল আর পূরব ছিল। প্রতিবেশীদের মধ্যে এক ভদ্রলোক ওই বাড়ি থেকে দৌড় দিয়ে বেরিয়ে আসা ছেলেগুলোর মধ্যে একজন পূরবকে হাতের সামনে পেয়ে তার পথ আটকে জিজ্ঞাসা করে, কি হয়েছে রে? এইভাবে সব দৌড়ুচ্ছিস বা কেন? ওই বাড়িতে ভূত আছে, ভূত। কথাটি শেষ করেই পূরব ওখানেই অজ্ঞান হয়ে যায়। পূরবকে অজ্ঞান হয়ে যেতে দেখে রাসেল দাঁড়িয়ে পড়ে। এই পূরব, কি হলো রে তোর? ওঠ ওঠ ওঠ, চোখ খোল। এই রকম একটা দৃশ্য দেখে সকলেই হতবাক। তারপর ক্লাবের অন্যান্য ছেলেরা পাড়ার লোককে সমস্তটা বলে।
সেই মুহূর্তে লোকজন সকলে মিলে বাইরে থেকে ওই বাড়ির সদর দরজাটা বন্ধ করে দেয়। এরপর সকলে মিলে সিদ্ধান্ত নেয় থানায় খবর দেবে। ভাবা মাত্রই কাজ সম্পন্ন করা হলো। থানা থেকে আধা ঘন্টার মধ্যেই পুলিশ আসে। তবে সব থেকে অদ্ভুত ব্যাপার, পুলিশ আসার বেশ কিছুক্ষণ আগে থেকেই ওই মহিলা দরজা পেটাতে থাকে। সে দরজা পেটাতে পেটাতে বারবার বলতে থাকে, দরজা খুলে দে, দরজাটা খুলে দে তোরা, নইলে আমি কিন্তু কাউকে ছাড়বো না, সবাইকে মেরে দেবো, কাউকে ছাড়বো না, কাউকে না। গ্রামবাসীরা কেউ সেই দিকে কান দেয়নি। পুলিশ আসার পর ওই মহিলাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। আশেপাশের দুইজন মহিলা প্রতিবেশী ওই মহিলাকে জোর করে শাড়ি পরায় এবং শাড়ি পরানোর পরেই পুলিশ ওই মহিলাটিকে থানায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পরীর বাবার দেখা পাওয়া গেল না। রাতের অন্ধকারে যেটা ঘটল তা কোনো ভয়ের গল্পের থেকে কম কিছু ছিল না। মাঝরাতে পূরবের জ্ঞান ফেরে। এই ঘটনার কয়েকদিন পর সকালে থানা থেকে পুলিশ এসে ওই মহিলার ব্যাপারে খোঁজখবর নিচ্ছিল। তখন একজন অফিসার জিজ্ঞাসা করে, এই ঘটনাটা সবার আগে কে দেখেছে? সেই স্থানে রাসেলও ছিল। তাই তখন সকলেই রাসেলের দিকে তাকায়। রাসেল পুলিশ দেখে বেশ ভয় পেয়ে যায়। তখন সেই অফিসার রাসেলকে আশ্বাস দিয়ে বলে, দেখো, ভয়ের কোনো কারণ নেই, যা জানো পরিষ্কার করে বলো। এরপর রাসেল পুরো ঘটনাটা খুলে বলে। সব ঘটনা শুনে সেই অফিসার বেশ অবাক হয়ে যায়। সে অবাক দৃষ্টিতে রাসেলের দিকে তাকিয়ে থাকে। তারপর অফিসার অবাক কণ্ঠে জিজ্ঞাসা করে, হুম, তুমি সব ঠিক বলছো তো? কারণ ওই রাতেই আমাদের একটি তদন্তকারী ভ্যান এসেছিল এবং ঘরের ভিতর থেকে একটি লাশ উদ্ধার করে। সেই লাশটা সম্ভবত ওই মহিলার স্বামীর। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ওই ভদ্রলোক ঘটনার 3 দিন আগে মারা গেছেন। ওই মহিলার স্বামীর দেহটা বাথরুমের ভেতরে রাখা ছিল। এরপর সেই অফিসার সকলের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, ওই বাড়ির আশেপাশে কেউ যাবেন না। আমরা গোটা জায়গাটা সিল করে দিয়েছি। যদি কেউ ওই বাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করে তাদের বলবেন ভেতরে না যেন যায়। কথাটি বলে তিনি চলে গেলেন। পুলিশ অফিসার যখন কথাটা বলছিলেন সেই সময় পূরব ওই স্থানে এসে গিয়েছিল। পুলিশ অফিসারের ওই কথায় এখন রাসেল আর পূরব দুইজনেই দুজনের মুখ চাওয়াচাই করছে। পূরব বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে রাসেল, পরীর বাবা যদি মারা যায় তাহলে সেই দিন আমরা কাকে দেখলাম? রাসেল এই কথার কোনো উত্তর দিতে পারল না। এটা একটা অসমাপ্ত জট হয়েই থাকতো যদি না 2 দিন পর সেই অফিসার আবারও সেই পরীদের বাড়ির দিকে আসতো। শুধু অফিসার একা এসেছে বললে ভুল হবে। সাথে ছিল 8-9 জন মাটি কাটার লোক। অফিসার যে যে জায়গা নির্দেশ করছিল সেই সেই জায়গায় খোঁড়াখুড়ি করছিল ওই লোকগুলো। বেশ কিছুক্ষণ পর অনেক হাড়গোড় পাওয়া গেল মাটির তলা থেকে। আশেপাশে প্রচুর মানুষের ভিড় জমে আছে। বড়রা প্রত্যেকেই বাচ্চাদের সেখান থেকে সরিয়ে দিয়েছিল। প্রায় 6 ঘন্টা পর বেশ কিছু হাড়গোড় নিয়ে অফিসার আবারও থানার দিকে রওনা দেয়। তবে অফিসার যাওয়ার আগে বেশ কয়েকজন জিজ্ঞাসা করে যে এই রকম অদ্ভুতভাবে হাড়গোড় তারা মাটির তলা থেকে খুঁজে বের করলো, ওই হাড়গুলো কার, কি বৃত্তান্ত? তারপর পুলিশ অফিসার শুধু এটুকু বলল, এই বাড়ি থেকে যে মহিলাটিকে গ্রেপ্তার করা হয়েছিল সে তো কিছুতেই মুখ খুলছিল না। পরে তাকে ফাঁসির ভয় দেখাতে এসে গড় গড় করে সব বলতে থাকে। ওই মহিলা নাকি বুড়ি হয়ে যেতে ভয় পেতেন।
সে আরও অনেক বছর বাঁচতে চায়। এই জন্য প্রথমে ওই কুকুর ছাগল এটা ওটা দিয়ে কালা জাদু করতো। সে ভাবতো হত্যা করে কালা জাদু প্রক্রিয়া দ্বারা সে নিজের শরীরে বিশেষ এক মন্ত্রের মাধ্যমে আরও অতিরিক্ত কয়েক বছর বেঁচে থাকতে পারবে। এত সব করার পরেও তিনি যখন দিনের পর দিন বুড়ি হয়ে যাচ্ছিলেন, তখন সেই মহিলা ভাবেন যে তার হয়তো পদ্ধতিতে কোনো ভুল হচ্ছে। এই কারণেই সে তার নিজের স্বামীকে হত্যা করলো এবং পরে তিনি তার স্বামীর ওই মৃতদেহকে নিয়ে বিভিন্ন রকম মন্ত্রপাঠ করতেন। ওই জাম গাছটা দেখছো, ওই গাছের নিচে উনি নিজের স্বামীর কাটা মুন্ডুটা পুঁতে রেখেছিলেন। আর উনি ওই সব প্রাণীদের হত্যা করে তাদের দেহ বাড়ির বাইরে পুঁতে রাখতেন। আমার সন্দেহ ছিল উনি হয়তো এর আগেও অন্য কারোর প্রাণ নিয়েছেন। আর আমার সন্দেহই ঠিক ছিল। বাড়ির বাগানে আরও একটি মানুষের কঙ্কাল পাওয়া গেছে। খুব ভুল যদি না হই, ওটা ওনার মেয়ের। কারণ তদন্তে ওনার এক মেয়ের কথাও জানতে পারি। কি যেন একটা নাম ছিল, হ্যাঁ হ্যাঁ, পরি। অনেক খোঁজাখুঁজির পরেও সেই মেয়ের ঠিকানা আমরা খুঁজে পাইনি। তা দেখা যাক নতুন কঙ্কালটি কার। পুলিশ অফিসারের কথায় সকলেই চুপ। তারপর পুলিশ অফিসার একটু মুচকি হেসে ওখানে থাকা লোকজনদের কিছুটা ব্যঙ্গ করেই বললেন, আপনাদের নাকের নিচে এত সব ঘটনা ঘটে গেল আর আপনারা কিছুই জানেন না। এই বলেই পুলিশ অফিসার ওই স্থান থেকে চলে গেল। সত্যিই বড় অদ্ভুত ব্যাপার। একই পাড়ায় এত সব ঘটনা ঘটে গেল আর কেউ জানতেই পারলো না। যদিও অফিসারের কথোপকথনের এই ব্যাপারটা পরে জেনেছিল রাসেল আর পূরব। কয়েকদিন পর একদিন বিকেলে রাসেল মাঠে খেলতে যাওয়ার সময় খেয়াল করলো পাড়ার ক্লাবের সামনে বেশ জড়োসড়ো হয়ে অনেকে দাঁড়িয়ে আছে। ওদের মাঝে পূরবকেও দাঁড়িয়ে থাকতে দেখে রাসেল দূর থেকেই পূরবকে ডাক দেয়। আরে ওই পুরব, পুরব, তাড়াতাড়ি এদিকে আয়। দাঁড়া দাঁড়া, যাচ্ছি। কি রে, কি হচ্ছে এখানে? দাঁড়া, একটু পর যেতে যেতে বলছি। রাসেল ওই ভিড়ের ওখানে যেতে করতেই দেখলো সতীশ কাকাকে ঘিরে সবাই দাঁড়িয়ে। সম্ভবত সতীশ কাকা কিছু গুরুত্বপূর্ণ কথা বলছিলেন আর তিনি এখন উঠে যাচ্ছে। ইতিমধ্যে পূরব রাসেলের একটা হাত ধরে বলল, চল ওদিকে। তুই জানিস কি হয়েছে? না তো, কি হয়েছে? আরে পরীর মা মারা গেছেন। কি করে মারা গেল? ফাঁসি হয়েছে ওনার? আরে না রে, আমাদের পাড়ার ঘোলুর বাবা আছে না, কি যেন নাম? হ্যাঁ, সতীশ কাকু। কেন, কি হয়েছে? হ্যাঁ রে, সতীশ কাকু তো পুলিশের কোয়ার্টারে রান্না বান্নার কাজ করে। ওই কাকুই সকলকে ঘটনাটা বলছিল। সে তো আমিও বুঝেছি, কিন্তু কি করে মারা গেল, কি বললো সেটা তো বল। আরে ওই মহিলা নাকি জেলের ভেতর অদ্ভুত সব আচরণ করতো, সবসময় হাসতো, জেলের ভেতরে খাবার খেত না। উনি যেই সেলে থাকতো সেখানে অন্য কেউ থাকতে চাইতো না। ওনার তো কোর্ট কেস চলছিল। যেদিন ফাইনাল রায় দেবে কোর্ট থেকে, তার আগের দিন রাতেই উনি মারা যান। উনি মারা যাবার আগের দিন খুব অদ্ভুত আচরণ করেছে। সারাদিন নাকি পাগলের মতো হেসেছেন। ওই দিন রাতেই উনি মারা যান। কিভাবে মারা গেল সেটা জানা যায়নি। তবে উনি যেই সেলে থাকতো তার আশেপাশের সেলে থাকা কয়েদিরা রাতের বেলায় একটা অদ্ভুত চিৎকার শোনে। ওই পরীর মা মাঝে মধ্যেই চিৎকার করত, তাই তারা সেই সময়ে বিষয়টাকে অতটা গুরুত্ব দেয়নি। কিন্তু ওই দিন রাতে বেশ কয়েকজন কয়েদি একটা অদ্ভুত কালো রঙের বিশাল বড় একটা ছায়াকে ওনার সেলের আশেপাশে ঘুরতে দেখেছে। কি রে, শুনছিস কথাগুলো? আহ, হ্যাঁ হ্যাঁ, তুই বল না, আমি শুনছি।
কিন্তু এসব তো সাংঘাতিক ব্যাপার। শুধু কি তাই নাকি, এখন রাত হলেই পরিদের বাড়ির ভেতর থেকে অনেকে নাকি অদ্ভুত সব আওয়াজ শুনছে। ওদের বাড়ির পাশে যে কাকা থাকেন তিনি বলছেন পরিদের বাড়িতে রাতের বেলায় কে যেন চিৎকার করছে, এই রকম আওয়াজ ভেসে আসে। অথচ তিনি বাইরে বেরিয়ে এদিক ওদিক তাকালে কিছুই দেখতে পান না। আমার তো এসব শুনেই ভয় করছে, না জানি আর কত কি কাণ্ড হবে এই বাড়ি নিয়ে। এত সব কিছু হতোই না যদি না ওই বাড়িতে আমরা সেই দিন যেতাম। হ্যাঁ, ঠিক বলেছিস, কিন্তু যদি না যেতাম তাহলে এত বড় রহস্য উন্মোচন হতোই বা কি করে? আর কি কোনোদিন আমরা কেউ জানতে পারতাম যে আমাদের আশেপাশে এইরকম অদ্ভুত একটা প্রতিবেশী থাকে? জানিস তো পুরো, আমার মনে হয় পরীর বাবা কষ্ট পাচ্ছিলেন। এই কারণেই উনি আমাদের ওই বাড়িতে অনেকজনকে নিয়ে আসতে বলছিলেন। উনি সরাসরি বলেনি, কারণ যদি আমরা ভয় পেয়ে ওখানেই অজ্ঞান হয়ে যেতাম তাহলে হয়তো আমাদেরও পরীর মা হত্যা করতো। এই কারণে তিনি লুকিয়ে লুকিয়ে আসতে বলেছিল পাড়ার ছেলেপুলেদের সাথে। হ্যাঁ রে, আমিও ঠিক এটাই ভাবছিলাম। তবে আশ্চর্যের বিষয় এই যে আমাদের চোখের আড়ালে পরীর মা যে এইসব কাজকর্ম করে বেড়াতো, আমরা সেটা ঘুণাক্ষরেও টের পাইনি। আপনারা এতক্ষণ শুনছিলেন কলম কণ্ঠের ষষ্ঠ পর্ব। গল্পের নাম পরিদের বাগান বাড়ি। গল্পটি লিখেছেন নবনীতা পল্লে। পূরব ও এক ভদ্রলোকের চরিত্রে অভিনয় করেছে রাকেশ মণ্ডল। নারী কণ্ঠে রিমা কোলে। গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে আমি ঋত্বিক মণ্ডল। পূর্বে লেখিকা নবনীতা পল্লের কলমে লেখা দুটি গল্প, ভূত নাকি ভ্রম এবং রক্ত কলম, আমাদের কলম কণ্ঠে প্রকাশিত হয়েছিল। ভালো লাগলে অবশ্যই শুনে আসবেন। আর এই গল্পটিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর খারাপ লাগলেও কিছু উপদেশ দিয়ে যেতে পারো, তাহলে পরের পর্বে সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এই গল্পেও কিন্তু রাসেল আর পূরবের মধ্যে কে বেশি সাহসী তা প্রমাণ হলো না। তবে কি রাসেল আর পূরব আবারও আসবে কলম কণ্ঠে? তোমাদের কি মনে হয়? আচ্ছা, আর বেশি কথা নয়, তাহলে এই কথাই রইল। আজকের মতো বিদায় নিলাম। দেখা হচ্ছে পরের গল্পে।